5 নম্বর পর্ব শুরু করছি। রোশন স্যারকে দেখেই জানালার নিচে বসে পড়লাম আমি। উনি জানালা দিয়ে উকি দিয়ে বললেন, শেষ পর্যন্ত এখানেও অত্যাচার শুরু করলে, বলেই ওটা আমার গায়ের উপর ছুঁড়ে ফেলে চলে গেলেন। কি সাংঘাতিক লজ্জা দিয়ে গেলেন আমাকে। বারবার কি হচ্ছে এসব আমার সাথে? আমাকে কি জিনে ধরেছে নাকি? বাইরে থেকে তরি ডাকছে, ভাবি কাজ হয়েছে, আসুন। হ্যাঁ আসছি। ঘর থেকে বেরিয়ে তরির সাথে রান্নাঘরের দিকে গেলাম। আমাকে দেখেই রোশন স্যারের মা এগিয়ে এসে বললেন, কি ব্যাপার মা, তোমার ঘুম ভাঙলো? এসো, তোমাকে দেখতে সকাল থেকে মানুষ এসে বসে আছে। আমি স্বভাব সুলভ হাসলাম। এরই মাঝে আর একজন ভদ্রমহিলা, বয়স 50+ হবে, সে আমাকে দেখে এগিয়ে এলো। উনি রোশন স্যারের ফুফু হন। আমার গালে হাত বুলিয়ে বলল, তরির মতো মিষ্টি হয়েছে আমাদের বড় বৌমা। শাশুড়ি মা কথাটা শোনার সাথে সাথে বলল, আপা, কিসের সাথে কিসের তুলনা করেন আপনি? তরি নতুন বউয়ের বা পায়ের ধোয়া পানি খাওয়ার যোগ্যও না। কোথায় তরি আর কোথায় সারা? ফুপু শাশুড়ি চট করে রেগে গেলেন। তরির মুখের দিকে তাকালেন। আমিও তরির মুখের দিকে তাকালাম। তরির মনটা আরও খারাপ হয়ে গেল। তরি মাথা নিচু করে চলে গেল। শাশুড়ি তরির সাথে এমন ব্যবহার করলো কেন? এইভাবে কারোর সাথে কারো তুলনা করে কেউ? ফুপু শাশুড়ি রাগান্বিত হয়ে বলল, তরি তরির জায়গায় সুন্দর, আর সারা তার জায়গায় সুন্দর। বাড়িতে নতুন বউ, নতুন আত্মীয়, তোমার সাথে ঝগড়া করতে চাইছি না। আমাকে নিয়ে একটা চেয়ারে বসানো হলো। মানুষজন আসছে আর রীতিমতো জিজ্ঞেস করেই যাচ্ছে, তোমার নাম, কয় ভাই বোন, কোন ক্লাসে পড়ো, একটু উঠে দাঁড়াও, চুলগুলো দেখি। 1 ঘন্টা ধরে অন্তত 40 জনের কাছে ইন্টারভিউ দিলাম। ভীষণ বিরক্ত লাগছে আমার। রোহান ছুটে এসে আমার কোলে উঠল। আমি রোহানকে কানে কানে বললাম, তোমার আম্মুকে একটু ডেকে আনবে? রোহান কোল থেকে নেমে দ্রুত ছুটে গেল। 1 মিনিটের মাঝে তরি ছাই মাখা 2 হাত নিয়ে এসে আমার কাছে ঝুঁকে প্রশ্ন করল, কি হয়েছে ভাবি? তরির কানে কানে ফিসফিস করে বললাম, আমায় একটা উপকার করবে বোন, প্লিজ। কি উপকার? আমার একটা ছবি সহ আমার রূপ চেহারার যাবতীয় বিবরণ দিয়ে এই বাড়ির মেইন গেটে সুপার গ্লু দিয়ে লাগিয়ে রাখবা। প্রথমে লিখবা, এই অসুন্দরী মহিলা এ বাড়ির বড় ছেলের নব্য বউ। তার গায়ের রং ফর্সা হলেও ফেস খুব একটা ভালো নয়। হাইট 5 ফিট 3.5। মাথার চুল বড়ও না ছোটও না, সামনে লেয়ার কাটিং আর পিছনে ইউ। ভ্রু প্লাক করা আছে, বাম হাতের নখও রাখা আছে। আর নতুন বউকে হেসে দেখাতে বলবেন না, কারণ হাসলে তাকে ভালো দেখায় না। আরও একটা সমস্যা আছে, শীতকালে মোটেও হাসতে বলবেন না, হাসলে ঠোঁট ফেটে যায়, তাই ঠোঁট চেপে ধরে হাসতে হয়। তরি আমার কথা শুনে ভীষণ জোরে হেসে দিল, যে হাসিকে বলে প্রাণ খোলা হাসি। তরি হাসলে এত সুন্দর লাগে আগে তো বুঝতে পারিনি। শাশুড়ি আমাকে পাম দিলেন কেন বুঝলাম না। তরির চেহারা এতটাই সুন্দর যার কাছে আমি কিছুই না, অথচ শাশুড়ি প্রশংসাটা আমাকেই করে গেলেন। কি আশ্চর্য! তরি হাসতে হাসতে আবার চলে গেল। মেয়েটাকে এইভাবে হাসি খুশিতে রাখার চেষ্টা করতে হবে। আর কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। আমার আবার ধৈর্য খুব কম, এক জায়গায় অনেকক্ষণ বসে থাকতে পারি না। অস্থির টাইপের মেয়ে আমি। আর জনে জনে একই কথা বলতেও ভালো লাগে না। আমি যার আলসেমির জন্য মেসেজের রিপ্লাই তাই করি না ঠিকভাবে। ফ্রেন্ডরা আমার পোস্টে গিয়ে কমেন্ট করে ইনবক্স চেক করে পাবলিক প্লেসে গালি খাওয়ার আগে। বন্ধু জাতির পক্ষে অসম্ভব কিছুই নেই। পাবলিক প্লেসে ইজ্জত যাওয়ার আগে ছুটে যায় ইনবক্সে, আর সেখানেই রিপ্লাই করি। আমার জীবনে আলসেমির শেষ নেই। পড়তে বসি পরীক্ষার আগের দিন রাতে, 2-1 লাইনের ধারণা নিয়ে বানিয়ে বানিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে ফেলি। ভাগ্যিস যা লিখি সব স্যাররা তা আমাকে পড়ে শোনান না। তবে একবার রোশন স্যারই আমাকে এই লজ্জা দিয়েছিলেন। অন্য স্যাররা বানিয়ে লিখলেও মার্ক দেন, কিন্তু রোশন স্যার তা দেন না। এই তো কিছুদিন আগে অনার্স সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষায় রেজাল্টের দিন আমি একটা সাবজেক্টে 12 পেয়েছিলাম। রোশন স্যার সবার মাঝে খাতা পড়ে শোনাতে বলেছিলেন। প্রশ্নটা ছিল, ব্যবসায়ের নীতি আলোচনা করো। আমি লিখেছিলাম, ব্যবসায়ের নীতি অনেক গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ কাজটি করতেই হবে। এর গুরুত্ব বলে শেষ করা সম্ভব নয়। এই গুরুত্বপূর্ণ কাজটি করতে পারলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা সম্ভব, সাথে উন্নতিও সম্ভব। তাই ব্যবসায়ের নীতি অত্যন্ত জরুরি। ক্লাসের সবাই হাসছিল।
আর রোশন স্যার অদ্ভুতভাবে তাকিয়েছিলেন আমার দিকে। এইভাবে অনেকের সাথে স্যার এমন করেছিল। লুকা প্যাসিওলির জন্ম কত সালে এটা ভুল করে 1971 সাল দিয়ে ফেলেছিলাম। রোশন স্যার বলেছিলেন, কি ভেবে তুমি 1971 সাল দিলে? আমিও মিথ্যার আশ্রয় না নিয়ে স্যারকে সত্য কথাই বলে দিলাম, স্যার আমার 1971 সাল ছাড়া আর কোনো সালই মনে থাকে না। সকাল 10টা বেজে গিয়েছে মানুষের দেখা দেখি শেষ হতে। এরপর আমাকে ডাইনিং নিয়ে যাওয়া হলো। ডাইনিংয়ে সবাই সকালে নাস্তা খাচ্ছি। ওশান নাকি এখনো ঘুম থেকে ওঠেনি। আর রোশন স্যার কি কাজে গিয়েছে। আমার দাদু, রোশন স্যারের দাদু, শ্বশুর শাশুড়ি, ফুপু শাশুড়ি সবাই একসাথেই বসেছি। রোশন স্যারের দাদু আর আমার দাদু খোশ গল্প শেষই হচ্ছে না। দুই বুড়োর যেন ঈদ লেগেছে। এই বিয়ে দিতে পেরে তারা ভীষণ আনন্দিত। রোশন স্যারের দাদু আমাকে বললেন, সারা তোমার সে লোক কোথায়? মিহি কণ্ঠে বললাম, জানি না দাদু। ফোন করো, নতুন নতুন একসাথেই খেতে হয়। এরই মাঝে আমার দাদু বলল, সারা পরে খাবে, রোশন আসুক আগে। এই আমার দাদু কি অশান্তিতে ফেললো। এমনি ক্ষুধা লেগেছে আমার। রোহান বলল, আমি নতুন বউয়ের হাতে খাবো। ওর প্রস্তাবটা শুনে আমার খুব ভালো লাগলো। বাচ্চা আমার খুব ভালো লাগে। আমি রোহানকে আদর করছি আর খাইয়ে দিচ্ছি। মনে মনে তরিকে খুঁজছি। শাশুড়িকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, তরি কোথায়? ও খাবে না? সে কি আর তোমার মতো শিক্ষিত মেয়ে যে ভদ্রতা শিখবে? মানুষকে ডেকে যে একসাথে খেতে হয় সেই ভদ্রতাটুকুও তার নেই। শুধু শুধু কি আর আমার ছেলে ওকে দেখতে পারে না? রান্না এক পাশ দিয়ে হয় আর আরেক পাশ দিয়ে ভালো ভালোটা নিয়ে আগে খেয়ে নেয়। ও, তরি তাহলে খেয়েছে আমাকে ছাড়াই? হ্যাঁ, খেয়েছে সে। সবার খাওয়া শেষ। আমাকে বসিয়ে রেখে গিয়েছে রোশন স্যারের জন্য। সে না আসলে নাকি খাওয়া যাবে না। দাদুর কথা, মহব্বত বাড়ার ব্যাপার স্যাপার আছে ওখানে। ডাইনিং ছেড়ে উঠে রান্নাঘরের দিকে উকি দিতে গেলাম। গিয়ে দেখি ঘরের পেছনে তরি মাছ কুটছে। মাবুদ, এত বড় মাছ একা একা কখনো কোটা যায়? তরির সামনে দাঁড়িয়ে আছে শাশুড়ি মা। তরি অনুনয় করে বলছে, আম্মা আমার না কোমরটা লেগে গিয়েছে, এত বড় মাছ একা হাতে কুটতে পারছি না। আর কিছু কিছু ফ্রিজে রেখে দিই, পরে কুটে নেব। নবাবের বেটি, ফ্রিজ কি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো? একটু সুতোও তো আনুনি সাথে করে। এত নবাবি চাল আসে কিভাবে? আমি কি সে কথা বলেছি? আমার কি কেউ আছে দেওয়ার মতো? বাবা গরিব, তার দেওয়ার সামর্থ্য নেই। আপনারা তো জানেনই, সে কি বেঁচে আছে যে দেবে? তাহলে চুপচাপ মাছ কোটো। সবার খাওয়া হয়ে গিয়েছে। থালা বাটি সব ধুয়ে যা আছে খেয়ে নিও। আর নতুন বউয়ের কাছে যেন কিছু বলতে যেও না। তরির জন্য তো অবশিষ্ট কোনো ভালো খাবার নেই। শাশুড়ি মিথ্যা বলল কেন যে তরি আগে খেয়ে নিয়েছে? তরির অবস্থাটা বুঝতে পারছি আমি তরিকে এইভাবে নির্যাতিত হতে দিতে পারি না। এরই মাঝে পিছন থেকে আমাকে কেউ ডেকে বলল, আসসালামু আলাইকুম ভাবি। আসলে ব্যস্ততার জন্য ভাইয়ের বিয়েতে উপস্থিত হতে পারিনি। আমি পিছন ফিরে তাকাতেই ওশানের মুখোমুখি হলাম। আমাকে দেখেই চমকে গেল ওশান। ওর মুখটা চুপসে এতটুকু হয়ে গিয়েছে। কখনো কি ভেবেছিল এইভাবে ধরাটা খাবে? ওশান দেখে মনে হচ্ছে ভয়ানক কোনো বজ্রপাত ওর মাথায় হয়েছে। ভীষণ অবাক হয়ে বলল, সারা তুমি? এরই মাঝে পিছন থেকে রুসান স্যার বললেন, ও ভাবি হয় তোর, ভুলেও নাম ধরে ডাকবি না। লাস্ট বারের মতো বলে রাখলাম। ওশানের থেকে চোখ সরিয়ে রোশন স্যারের দিকে তাকালাম। কথাটার মাঝে কত সিরিয়াসনেস ছিল। হঠাৎ এক অদ্ভুত ভালো লাগা কাজ করলো মনের মাঝে। রোশন স্যার আমার দিকে তাকাতে তাকাতে ঘরে প্রবেশ করলেন। পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।